প্রিয় ছাত্রছাত্রী ও আমার অসংখ্য শুভানুধ্যায়ী বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আজ সকলের সাথে আমি অসাধারণ একটি গল্প শেয়ার করব। গল্পের নাম অন্তঃসলীলা। গল্প লেখিকা সাবিত্রী রায়। গল্প শুরুর আগে সাবিত্রী রায় সম্পর্কে আমরা যদি একটু জেনে নিই, তাহলে আমাদের গল্পটা বুঝতে খুবই সুবিধা হয়। সাবিত্রী রায় একজন সফল প্রতিবাদী গল্পকার, এমনকি তিনি সমাজ সচেতন শিল্পীও। তার গল্পগুলি পুরুষ শাসিত সমাজে নারীদের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী চেতনায় উদ্দীপ্ত উজ্জ্বল। তার প্রত্যেকটি গল্পের মধ্যে আছে আধুনিকতার ছোঁয়া, এবং এর সাথে বলা যায় তার গল্পগুলির আবেদনও চিরন্তন, শাশ্বত। হয়তো সংখ্যার দিক থেকে তিনি খুব বেশি একটা গল্প লেখেননি, কিন্তু যে কটি গল্প তিনি আমাদেরকে উপহার দিয়েছেন তার মধ্যে প্রতিবাদী নারী চরিত্রগুলি অত্যন্ত বাস্তবধর্মী। তিনি ছিলেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সম্প্রীতিবোধের অন্যতম রূপকার। আসলে তৎকালীন যুগ যন্ত্রণার ছবিকে তিনি অত্যন্ত নিপুণভাবে উপস্থাপন করেছেন তার সাহিত্যের মধ্য দিয়ে। সংলাপ নৈপুণ্যে, বলিষ্ঠ প্রতিবাদী ভাষায়, চরিত্র চিত্রণের দক্ষতায়, নাটকীয়তায়, গল্পের শুরু ও সমাপ্তির অনবদ্যতায় প্রত্যেকটি গল্প প্রথম শ্রেণীর সফল গল্পের মর্যাদা পেয়েছে। আমাদের আলোচ্য অন্তঃসলীলা গল্পটিও প্রতিবাদী চেতনাধর্মী এমনই একটি অসাধারণ গল্প যা সহজেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। গল্পের মধ্যে প্রতিবাদী চেতনা তো আছেই, এবং তার সাথে মধ্যবিত্ত সমাজের আত্মপ্রতিষ্ঠার লড়াইও চোখে পড়ে। এর মধ্য দিয়ে একদিক থেকে আমরা বলতে পারি সাবিত্রী রায়ের প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায়। গল্পের প্রধান চরিত্র শকুন্তলা। পুরো নাম শকুন্তলা সেন। তিনি বিংশ শতাব্দীর কলকাতা নগরীর শিক্ষিতা রমণী। সমাজের অগ্রসর শ্রেণীর প্রতিভু অধ্যাপক সেনের স্ত্রী সে। অতএব শিক্ষা, স্বামীর শিক্ষা জগতের সঙ্গে সংযোগ, নাগরিক জীবন ইত্যাদি দিক থেকে শকুন্তলার আপাতভাবে একটি আলোকিত, প্রগতিশীল, স্বচ্ছন্দ পরিবেশই পাওয়ার কথা, এবং সহজেই সেই পরিবেশে নির্জনে নিরালায় সাহিত্য চর্চা সম্ভব। এটা অত্যন্ত সঙ্গত ও স্বাভাবিকই আমরা ধরে নিতে পারি। কিন্তু এই আপাতভাবে নাগরিক জীবন, আধুনিক শিক্ষা বা অগ্রসর সমাজের তলায় তলায়
যে সামন্ততন্ত্র তথা পুরুষতন্ত্রের স্রোত 20 শতকেও যেভাবে তীব্রভাবে বহমান, সেটি স্পষ্ট হয়ে ওঠে অধ্যাপক সেনের স্ত্রী শকুন্তলা দেবীর সাহিত্য সাধনার পথে পদে পদে প্রতিকূলতার চেহারাটি দেখলেই। তার লেখিকা হওয়ার পথে একাধিক বাধা এসেছে, কিন্তু সমস্ত বাধাকে অনায়াসে জয় করেই শকুন্তলা দেবী যেন এই এঁদো গলির একচিলতে ঘরের মধ্যে তিনি তিলে তিলে একজন বড় লেখিকা হওয়ার স্বপ্ন দেখে চলেছেন। অন্তঃসলীলা ফল্গু নদীর মতোই শকুন্তলা দেবীর জীবনেও যেন এই প্রতিশ্রুতিবান, প্রতিশ্রুতিময়ী লেখিকা হওয়ার বাসনা সদা প্রবহমান। পুরো গল্পটা আমরা এবার সবার সাথে ভাগ করে নেব। তবু তার আগে খুব সংক্ষেপেই আমরা বলতে পারি, গল্প লেখিকা সাবিত্রী রায় এই গল্পে শকুন্তলা চরিত্রের মধ্য দিয়ে আদতে দেখাতে চেয়েছেন পুরুষ শাসিত এই সমাজে সৃষ্টিশীল নারীর সৃষ্টি বাসনাও দিনের পর দিন কেমনভাবে তীব্র পুরুষতান্ত্রিক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। সংসারের যাবতীয় দায়, পরিবারের সদস্যের সুখ স্বাচ্ছন্দ্যের ভার সামলানোর পরেও সাহিত্য চর্চার ব্যাপারে কারো কাছে সামান্যতম উৎসাহ বা প্রশংসা পাননি শকুন্তলা দেবী। কিন্তু তবুও সার্বিক এই উপেক্ষা, উদাসীনতা ও প্রতিবন্ধকতার মধ্যেই কোনো এক আশ্চর্য অলৌকিক প্রেরণায় সর্বদা বহমান থাকে শকুন্তলা দেবীর মধ্যে নিরন্তর সাহিত্য চর্চা। এবার আমরা মূল গল্পে ফিরে যাই। অন্তঃসলীলা, লেখিকা সাবিত্রী রায়। বহুদিন পর দেবব্রত আজ আবার ধীরে ধীরে পা চালায় কফি হাউসের দিকে। ছাড়া পোঁছা ঝকঝকে পরিচিত সিঁড়িটার মাথায় পা দিতে না দিতেই ভিতর হতে প্রসন্ন চোখে আহ্বান আসে, এই যে দেবব্রত, খবর কি? আজকাল যে তোমার দেখাই পাওয়া যায় না। একটা চেয়ার মৃদু ঠেলে দেয় পুরানো লেখক বন্ধু শিবনারায়ণ ব্যানার্জি। তারপর, তোমাদের কাগজের কদ্দূর? নতুন কোনো বই বের হচ্ছে নাকি রাধারানী থেকে? শিবনারায়ণ যেন জিজ্ঞাসু চোখে তাকায়। একটা নতুন কন্ট্রাক্ট হচ্ছে শিগগিরই, শকুন্তলা দেবীর উপন্যাস। মুখের কথা কেড়ে নিয়ে ঠাট্টার সুরে বলে শিবনারায়ণ, মেয়েদের লেখা আবার উপন্যাস? নির্ঘাত লস দিতে হবে রাধারানী পাবলিশারকে। তাছাড়া আনকোরাও নিশ্চয়ই, নাম তো শুনেননি কখনো। ওর তো আরো দুই বই বেরিয়েছে ছোট গল্পের। ও আবার গল্প নাকি? টেকনিকের কোনো বৈশিষ্ট্য আছে তাতে? এবার দেবব্রত দৃঢ় কণ্ঠে জবাব দেয়, একমাত্র টেকনিকটুকুই তো গল্পের প্রাণ নয়, আত্মাও নয়। এবার তর্ক শুরু হলো। শকুন্তলা সেন কোন অতলে ডুবে যায় তর্কের জোর ঘূর্ণিপাকে।
একেবারে উপকথা রূপকথার যুগ হতে ৪৮ মাসের পুজো সংখ্যায় এসে ভেড়ে তর্কের পালতোলা তরি। ইতিমধ্যে আরও জনাদই বন্ধু এসে বসে ছোট্ট টেবিলটি ঘিরে। বেয়ারা নতুন করে কফি দিয়ে গিয়েছে দ্বিতীয়বার। ধোঁয়া উঠছে, কফির বাষ্পীয় উগ্র গন্ধ ধোঁয়ার সাথে মিশছে সিগারেটের কড়া গন্ধ, বাষ্পহীন ধোঁয়ার কুণ্ডলী। কাঁচের বড় বড় জানলা দিয়ে দেখা যাচ্ছে মেঘলা আকাশের বেশ খানিকটা বড় অংশ। হাওয়াটাও ভেজা ভেজা, বলা চলে প্রায় কন্টিনেন্টাল পরিবেশ। আর এর সাথে তর্কও তীব্র হয়ে উঠেছে। শিবেশ রায় সিগারেটের ছাইটুকু টোকা দিয়ে ঝেড়ে ফেলে শেষ টান দিয়ে নেয়। তারপর প্রথম কথা বলে এতক্ষণ পর। তবে আসার কথা এই যে আজকাল সাহিত্যিকদের কর্তব্যের প্রতি দৃষ্টি পড়ছে। কলমে কালি যখন আছে লিখে যায় যা খুশি। এ স্বেচ্ছাচারিতার যুগ কেটে যাচ্ছে। এ তো সেদিন ৩১/A তে বেশ একটা ভালো আলোচনা হলো। ছোট গল্প লেখার কায়দা সম্বন্ধে একটি সুন্দর কথা বলেছেন আমাদের সাহিত্যিক মহারাজ। লেখার মস্ত একটা প্রয়োজনীয় কায়দাই হচ্ছে অপ্রয়োজনীয় কথাগুলোকে ছেঁটে ফেলতে শেখা। অতি ঠিক কথা। আগাছা নিড়ানো না দিলে ফুলচারা সৌন্দর্যই আড়াল হয়ে যায় বাজে গাছের চাপে। আরও একজন ঘরে ঢোকে। রঞ্জন রায় ডাক দেয়, এই যে প্রফেসর, দূরে দূরে কেন? তোমার বউ তো এন্তার লিখছে হে। এরকম ঘষতে ঘষতেই হাত পেকে যাবে। দেবব্রত লজ্জিত বোধ করে শকুন্তলা সম্বন্ধে এ ধরনের উক্তিতে। শকুন্তলার লেখার একজন উৎসাহী পাঠক সে। ব্যথিত হয় সে এতটা রূঢ় মন্তব্যে। সাহিত্যিকদের কফির আসর শেষ হয়। রাস্তায় নেমে পড়ে সবাই। প্রফেসর যায় না, কারোর জন্য অপেক্ষা করছে। দেবব্রত ওঠে না, বসে বসে সিগারেট পোড়ায়। চোখের সামনে বিচিত্র মানুষের বিচিত্র বেশভূষা, হাসি ও চিন্তারেখা আলতোভাবে ছুঁয়ে যায় সিগারেটের ধোঁয়ার ভিতর দিয়ে। এও এক ধরনের রঙ্গমঞ্চই। হালকা সবুজ রঙের দেওয়ালে সুন্দর ছবি আঁকা, শাখায় শাখায় কুঞ্জনরত বিহঙ্গ বিহঙ্গী, ঘরভর্তি সাজানো চকচকে চেয়ার টেবিল, অর্ধি পরা মানুষের ত্রস্ত ছোটাছুটি। নতুন আরেকটি দল এসে দখল করেছে সাহিত্যিকদের পরিত্যক্ত চেয়ারগুলি। উগ্র এসেন্সের গন্ধ একটা মোহময় রেশ বিস্তার করছে দেবব্রতের চিন্তামগ্ন মনে। সাহিত্যিকদের কথাই ভাবছে সে। বয় এসে শূন্য পেয়ালা পিরিচগুলি সরিয়ে নিয়ে যায়। চমক ভাঙে দেবব্রতর। এবার তো উঠতে হয়। প্রফেসরও বেরিয়ে আসে একসঙ্গে। আচ্ছা, নমস্কার। নমস্কার, কাল কিন্তু আপনার বাড়িতে যাচ্ছি। একটা লেখা দেওয়ার কথা আছে এবারের সংখ্যায়। ঠিকানাটা আবার একটু মিলিয়ে নেয়। পরের দিন ঠিকানা পকেটে নিয়ে বের হয় শকুন্তলার লেখা আনতে। ঘুরতে ঘুরতে সরু একটা আবছা অন্ধকার গলির ভিতরে এসে পড়ে। এই রাস্তায় কি? রোয়াকে বসা একটি লোকের কাছে একটু খোঁজও নেয়। এই গলি। দেবব্রত এগিয়ে চলে। একটু অসতর্ক হয়ে হাঁটলেই গায়ের জামাটার ছোঁয়া লেগে যায় দুপাশের বাড়ির দেওয়ালে। অসাবধানী পানের পিকের দাগে নানা আকারের চিত্র আঁকা দেওয়ালে দেওয়ালে। কোথাও বা সর্দি বসা পাকা পাকা কফ লেগে আছে।
দেবব্রত চোখ বুলিয়ে চলে বাড়ির নম্বর গলিতে। মনটা বেশ কিছু দমে গিয়েছে এরই মধ্যে। এই গলিতে শকুন্তলা দেবীর আস্তানা। একটা বহু পুরানো আমলের স্যাঁতসেঁতে বাড়ির সম্মুখে রেখে হঠাৎ থেমে গিয়েছে অপরিসর গলিটা। দেবব্রতকেও থামতে হয় অগত্যা, কারণ চোখের সামনে জলজল করছে নম্বরটা 8/7 বি। এই বাড়িতেই থাকেন শকুন্তলা দেবী, নবীন লেখিকা। শকুন্তলাকে অবশ্য দেখে নাই সে, চেহারাটা দেখে নেই, কিন্তু ভিতরটা দেখা হয়ে গিয়েছে। এত ঘনিষ্ঠভাবে পরিচিত মানুষ 10 বছরের পরিচয়েও হয় না। শ্রদ্ধা করে সে শকুন্তলা দেবীকে। ভিতর হতে দুয়ারের খিলটা খুলে যায়। মস্ত এক শব্দ করে একটি মেয়ে মানুষ বের হয়ে আসে। কতগুলি তরকারির খোসা, আকুচো চিংড়ির আঁশ এনে ঢেলে দিয়ে যায় গলির একধারে। ভিতরে ঢুকবার সময় লক্ষ্য করে দেবব্রতকে। কাকে চাই? শকুন্তলা দেবী থাকেন এ বাড়িতে? ওই দিকের বারান্দা ঘুরে সোজা চলে যান। নির্দেশ মতো সোজাই চলে আসে সে। আবার একটা ভেজানো দুয়ারের সামনে এসে আটকে যায়। একটু ইতস্তত করে কড়া নাড়ি। বছর সাতেকের একটি ফ্রক পরা মেয়ে বের হয়ে আসে। বাবা তো পড়াতে গেছেন, বসবেন কি একটু? শকুন্তলা দেবী আছেন? মা রান্না করছেন, আপনি ভিতরে এসে বসুন। ভিতরে ঢুকে একেবারেই দমে যায় দেবব্রত। আধা অন্ধকার ঘরখানার মাঝখান দিয়ে একটা প্রশস্ত পর্দা টানানো, পার্টিশনের কাজ করার উদ্দেশ্যে। আরেকদিকে 2খানা তক্তপোষ জোড়া দেওয়া। তার উপর রাত্রির শয্যা গোছানো রয়েছে, রং ওঠা একটা পুরু সুজনি দিয়ে ঢাকা। স্তূপীকৃত বালিশের বিপুল উচ্চতা বড় বেশি স্পষ্ট করেই জানিয়ে দিচ্ছে যেন এ বাড়ির জনসংখ্যা। একপাশে একটি নবজাত শিশুর শয্যা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিশ, কাঁথা, ওয়েল ক্লথ। দেওয়ালে টানানো অসংখ্য দেবদেবীর আর গুরুদেবের ছবি। উপরে জানালার তাকে তাকে বই, খাতাপত্র, পুরানো পত্রিকায় পাজা। মেয়েটি ঘুরে আসে। ও কি, আপনি দাঁড়িয়ে আছেন? বসুন না লক্ষ্মীটি, মা এক্ষুনি আসবেন, পত্রিকা এনে দেব। ছোট্ট মেয়েটির কথার আপন করা সুরে অনেকখানি হালকা হয়ে যায় মন। দেবব্রত তাকিয়ে দেখে অপরিমিত যত্নে বেড়ে ওঠা কৃষ একটি ছোট্ট মেয়ে, কিন্তু সুস্থ একটি প্রাণ রয়েছে ওর উজ্জ্বল চোখ দুটিতে। পর্দার ওপাশের প্রতিটি কথাই স্পষ্ট শোনা যায় এপাশে। আধা বয়সী মহিলাদের পরচর্চা, খানিকটা কুৎসাহ। ওপাশে ডাক আসে, খুকি যায় ঠাকুরমা। মেয়েটি ছুট্টে চলে যায়। দেবব্রত অগত্যা পড়া পত্রিকাখানাতেই চোখ বুলাতে থাকে, কিন্তু পর্দার আড়ালের কর্কশ কথাগুলি কানে এসে ঘা মারতে থাকে বারে বারে। মেয়েটাকে একটু ধর দেখি, চালগুলো ছেড়ে নি। পার্শ্বস্থিতা আত্মীয়ার নিকট মনের কিছু তিক্ততাও ঝেড়ে ফেলে বর্ষীয়সী মহিলা চাল ঝাড়ার সঙ্গে সঙ্গে। আগের মতো কি আর ঝাড়তে পারি? কিন্তু কি করব, রেশনের চাল, একে তো কাঁকর, তার উপর আবার 5 মেশালি। সমবেদনা জানায় পার্শ্ববর্তিনী। তোমার কি আর এখনো সংসারের কাজকর্ম করার বয়স আছে? এখন পুজো সন্ধ্যা নিয়ে দিন কাটাবার সময়। অমন ভাগ্যেই কিনা এখন মরতে পারলেই একমাত্র শান্তি। অদৃষ্টকে বারে বারে ধিক্কার জানায়। পর্দা ঠেলে ঘরে ঢোকে শকুন্তলা। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি,
লজ্জিত সুরে বলে সে, কিন্তু লেখাটা তো টুকে রাখতে পারিনি। আপনি বরং একটু দেখে যান, কষ্ট করে এলেনই যখন। শকুন্তলা জানলার উপরে তাক হতে এক পাজা পুরানো রং ধরা খাতা টেনে নামিয়ে এক মনে খুঁজতে থাকে সদ্য লেখা গল্পটি। দেবব্রত চোখে পড়ে একবার শকুন্তলার হাতের দিকে। সবেমাত্র মশলা পিষে এলো, তারই চিহ্ন হলুদ রং ধরা হাত দুখানায়। ওদিকে পর্দার ওপাশে শিশুকণ্ঠে কান্না শুরু হয়ে যায়। কান্নাটা ক্রমেই চিৎকারে পরিণত হতে হতে মনে হয় যেন এখনই বুঝে লাংস ছিঁড়ে যাবে। মৃদু অধৈর্যের সাথে নিচু গলায় বলে শকুন্তলা, পুড়িয়েই ফেললো নাকি ওরা উনুন ধরাতে? ওদিকে পর্দার ওপাশ হতে চাপা গলার কড়া ঝাঁঝ এসে ধাক্কা খায় পর্দার গায়ে। ডাক না তোর মাকে। মেয়েটা চেঁচিয়ে গলা ফেটে মরে যাচ্ছে, কানেও কি যায় না? ছেলেপুলের মায়ের কি আর দিনরাত কলম নিয়ে বসে থাকলে চলে? একটু স্বর নামিয়ে যেন স্বগতোক্তি করে মহিলাটি। বিদ্বান ছেলের বিদোষী বউ, যত জ্বালা হয়েছে আমার। নিচু গলায় বলা হলেও সবটুকু কথাই শোনা যায় পদ্মার এপাশে। একটা থমথমে চাপা শ্লেষে ভরে ওঠে কোঠাখানা। দেবব্রত নিমেষের জন্য একটু তাকায় শকুন্তলার দিকে। একটা লজ্জার কালিমায় ছায়াচ্ছন্ন করে ফেলেছে মুখখানা। একটু অপ্রস্তুতের মতো বলে ফেলে সে, আমি না হয় আর একদিন এসে নিয়ে যাব। এই তো পেয়েছি, আপনাকে কষ্ট করে পড়তে হবে। এখানে ওখানে ছড়ানো রয়েছে লেখাটা। খাতাখানা এগিয়ে দিয়ে চলে যায় সে। শিশুর কান্না তবুও থামে না। আবার সেই একই ঝাঁঝালো কণ্ঠস্বর, বাবা, মেয়ের কান্না তো আর পারি না। এক মেয়ে জন্মেছে, তার রোগই ছাড়ে না, আর রোগ ছাড়বেই বা কী করে? এমন স্যাঁতসেঁতে বাড়িতে ভালো মানুষেরা রোগ ধরে যায়, রোদের বংশও নেই। দেবব্রত খাতাখানায় মন দেয়। 5 বছর আগেকার পাঠ্যাবস্থার প্রথম কয়েক পৃষ্ঠা, রোমান ইতিহাসের ক্লাস নোট, কৃতদাস বিদ্রোহ, জুলিয়াস সিজারের হত্যা। তারপরে নূতন লিখতে শেখা বড় বড় অক্ষরে প্রথম পাঠ, সকালে উঠিয়া আমি মনে মনে বলি। সবশেষে শুরু হয় গল্পের আরম্ভ। ময়দানের দিকে এগিয়ে চলেছে হাজার হাজার মানুষের মিছিল। দেবব্রত মন গুছিয়ে আনে গল্পে। বেশ বড় গল্প। চা কাকু। ছোট্ট মেয়েটি চায়ের পেয়ালা রেখে যায় চৌকির উপরে। মিষ্টি হাসির অজস্রতা কচি চোখে, যেন একটি সোনালি রোদের রেখা জোর করেই ঢুকে পড়েছে এ আবদ্ধ ঘরে। ওপাশে আবার অদৃষ্টকে কষাঘাত শুরু হয়ে যায়। ডাল বুঝি পোড়া লাগলো, কি যে আমার বরাত, তোর মা বুঝি গেছে কলতলা মেয়ের কাঁথা কাচতে। ডাক দে খুকি। একসঙ্গে এক ঝলক পোড়া গন্ধ উড়ে আসে। কাঁথা কাচতে কাচতে একটু পরে গেলে চলে না? পার্শ্ববর্তী মৃদু মন্তব্য করে। না গিয়েই বা করবে কি? একটু বেলা হতে না হতেই যা ভিড় লেগে যায় কলতলায়। এক বাড়িতে 7 ভাড়াটে, একখানা মাত্র ঘর, 40 টাকা ভাড়া। এই তো এরা সব খেয়ে গেলে পরে এই ঘরটুকুকেই ধুইয়ে গঙ্গা জল ছিটিয়ে বসাবে আমার রান্না। তারপর রাত্রিতে আবার এর উপরেই বিছানা পড়বে। এটুকু ঘরে মানুষ তো আর কম নয়। হারানের ছেলেরাও তো এখান থেকেই পড়াশুনো করে। তোমার তো তবু বই রান্নাটুকু করে দেয়। পার্শ্ববর্তিনীর মনের জমানো ক্ষেত বের হয়ে পড়ে হঠাৎ। কিন্তু গৃহস্বামিনী খুশি হয় না তার কথায়। অপ্রসন্ন সুরে বলে, আমি তো বলি বউকে,
তোমার লেখাপড়ার ব্যাঘাত হয়, আমার আতপ চালটুকু আমিই ফুটিয়ে নিই। আমরা মূর্খ মানুষ, আমাদের তো আর সময়ের মূল্য নেই তাদের মতো। বিদ্বেষ চুয়ানো প্রতিটি উচ্চারণে ধরা পড়ে অনুচ্চারিত বহু অনুযোগ। দেবব্রত কানা ভাঙা চায়ের পিয়ালায় চুমুক দেয় সন্তর্পণে। ভিতর হতে আবার ডাক শোনা যায়, খুকি, তোর কাকার আসনটা পেতে দিয়ে যা। এইমাত্র স্নান করে আসা অল্প বয়সের এক ভদ্রলোক একবার পর্দা সরিয়ে একটু দেখে যায় আগন্তুককে। একটা অর্থভরা হাসির কণা চোখের কোণায়। ওদিকে তদারক শুরু হয় ভিতরে। কিরে সুকু, চচ্চড়িটা কেমন হয়েছে? দেখতে তো তেমন ভালো মনে হচ্ছে না। ভালো আর হয় বা কি করে, রান্নায় কি আর মন থাকে? তদারককারিণী ডাক দেয়, ও খুকি, তোর মাকে বল আর 4টি ভাত নিয়ে আসতে। ভাত নিয়ে প্রবেশ করে বধূ। শাড়ির মৃদু শব্দ একটু। কি বৌদি, গল্প লিখতে গিয়ে নিজেই আবার গল্পের নায়িকা হয়ে পড়ো না যেন। বিষ ঝরা রসিকতা। দেবর সম্পর্ক যখন, রহস্য করার অধিকার তো আছে, কিন্তু অপরপক্ষ নিরুত্তর। পর্দার এপাশের ভদ্রলোকের উপস্থিতিটাই হয়তো বিঁধছে তাকে। অস্বস্তি বোধ করে দেবব্রত। গল্পটি পড়া শেষ হয়ে গিয়েছে। গল্পের বলিষ্ঠ ইঙ্গিতময় রেশটুকু বারে বারে হোঁচট খায় লেখিকার পদ্মার আড়ালের এ কুটিল ইঙ্গিতে। প্রফেসর সেন ঘরে ফেরে টিউশন সেরে, হাতে একটি বাজারের থলি। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে দেবব্রত। নমস্কার, অনেকক্ষণ যাবৎ এসেছেন? ঘামে ভিজে যাওয়া গায়ের শার্টটি অতি যত্নের সাথে খুলতে খুলতে বলে, আমার আবার কলেজের সময় হয়ে এলো। কিছু মনে করবেন না, আমি স্নানটা সেরে আসি। দড়িতে ঝুলানো এক রাশ জামা কাপড়ের ভিতর হতে খুঁজে বের করেন ধুতিখানা। আমিও এখন যাব। হাতের খাতাখানা দেখিয়ে বলে, এ গল্পটি রবীন্দ্র সংখ্যায় ছাপাতে চাই। আপনি নিশ্চয়ই পড়েছেন। মুখের কথা শেষ হতে না হতেই উত্তর দেয় প্রফেসর, গল্প টল্প পড়ার কি আর ফুরসত আছে? এবার খোকে তেলের বাটি দিয়ে যাই। মাথায় তেল ডলতে ডলতে বলে, এককালে ছিল ওসব সাহিত্য টাইত্যের উৎসাহ, এখন কলেজ আর টিউশন, আর আছে কালোবাজারে ছুটোছুটি। প্রফেসর চলে যায় স্নান সারতে। ওপাশে প্রফেসরের গলা শোনা যায়, ডাক্তার বাড়ি যাওয়ার সময় আর হলো না, দেখি রাত্রিতে যদি যেতে পারি। কিন্তু জ্বর তো বেড়েছে, কফও আছে বুকে। শিশুর মায়ের উদ্বিগ্ন উত্তরটুকু কানে আসে। শকুন্তলা ঘরে ঢোকে। কোলে কাঁথায় জড়ানো রুগ্ন শিশুটির চোখে জ্বরের ঘুম। ভালো করে লক্ষ্য করে দেবব্রত শকুন্তলার দিকে। গভীর বেদনার ছায়া চোখের গভীরে। মমতায় ভিজে ওঠে মনটা। কি চিন্তা করে বলে সে, খাতাখানি নিয়ে যাই, টুকে নেবার ব্যবস্থা আমি করব। এ ঐকান্তিকতার স্পর্শে উজ্জ্বল হয়ে ওঠে চোখ দুটি। অসংখ্য ধন্যবাদ সে চোখে। একটু সংকোচের সাথে বলে, আমি একবার চোখ বুলিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। আমারই উচিত ছিল লেখাটা ঠিক করে রাখা, কিন্তু মেয়ের জ্বর হয়ে পড়ায় আর পেরে ওঠেনি। দেবব্রত অপেক্ষা করে। বসে বসে নত মুখে দেখে সে ঘরের মেঝেটা বহু স্থানে সিমেন্টই উঠে গিয়েছে। দেওয়াল হতে সর্বক্ষণের জন্য একটা ভ্যাপসা গন্ধ বের হয়ে আসছে। আরেকটি ছেলে ঘরে ঢোকে। দেবব্রত চেনে তাকে, শকুন্তলার ভাই সুব্রত। কোনো ভূমিকা না করেই বলে সে, দিদি, তুমি যে কিছু টাকা দেবে বলেছিলে আমাদের, সেটা আজ পেলে উপকার হয়। এক মুহূর্তেই মেলান হয়ে যায়
শকুন্তলার মুখখানা। অপরাধীর সুরে বলে, টাকা তো দেব বলেছিলাম, ভেবেছিলাম গতবারের লেখাটা দিয়ে বুঝি কিছু টাকা পাবো, কিন্তু আমাদের মতো নতুন হাতের লেখা নাকি কাগজে ছাপানোটাই যথেষ্ট মূল্য দেওয়া। দেবব্রত তাকিয়ে দেখে আবার একটু লেখিকাকে। 2 হাতে 2 গাছা শাঁখের চুড়ি, পরিধানে মিলের মোটা শাড়ি, আভরণহীন কানের 2 পাশে চূর্ণ কুন্তল। 10টি টাকাও দিতে পারবে না? আমি ওদের আশা ছেড়ে দিয়েছি। দিদির কাছে ঠিক পাবো, কথা যখন দিয়েছে সে। ব্যথিত সুরে কথাগুলি বলে যায় সুব্রত। অরুন্ধতী থাইসিস নিয়ে বেরিয়েছিলেন জেল থেকে, তোমাকে বলেনি কি? ইমিডিয়েটলি তাকে স্যানিটোরিয়ামে পাঠানো দরকার চাঁদা তুলে। শকুন্তলার বিবর্ণ মৌনী মুখের দিকে তাকায় দেবব্রত। ভাষাহীন বেদনার নীরব আর্তনাদে বুঝি ছিঁড়ে পড়ছে কোমল আত্মা। মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো একজন অদেখা কর্মীর প্রাণের মমতায় আর স্নেহের ভাইয়ের আশাভঙ্গের ব্যথায় বিদীর্ণ দৃষ্টি, তবু 10টি টাকাও দেওয়ার শক্তি নেই তার। অনুমান করে দেবব্রত হয়তো আরও কত বাকি টাকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা, দুধওয়ালা, হয়তোবা ধার দেওয়া বন্ধুরাও। যাই হোক, সুব্রত চলে যায় ম্লান মুখে। দেবব্রতও উঠে পড়ে। আবার সেই অপ্রশস্ত নোংরা গলি দিয়ে হাঁটতে হাঁটতে তন্ময় হয়ে ভাবে দেবব্রত, এ মধ্যবিত্ত সংগ্রামের আড়ালে কি বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলীলা প্রাণের প্রবাহ। সত্যি অসাধারণ গল্প এই অন্তঃসলীলা। সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ধন্যবাদ।